আচ্ছা বর্ষা বিশ্বাস সহ অন্যান্য শ্রদ্ধা জানাচ্ছেন। বাংলাদেশের শিক্ষা আন্দোলনের ক্ষেত্রে শ্রেণী প্রস্তুতি সামনে এনে কমরেড বদরুদ্দুর ওমর ছাত্র প্রখ্যাত শারীরিক রাজনীতিক মার্ক্সবাদী লেনিনবাদী সংগঠক শিল্পাবিদ ইতিহাসবিদ শিক্ষক সারা দুনিয়ার শ্রমজীবী জনগণের বন্ধু বাংলাদেশের জনগণের একজন গুরুত্বপূর্ণ অভিভাবক গতকালকে সকালে প্রস্থান করেছেন। প্রায় 1 মাস তিনি চিকিৎসার মধ্যে ছিলেন। 93 বছর 7 মাস বয়সে তিনি তার বন্ধু স্বজন জনগণকে ছেড়ে প্রস্থান করেছেন। তিনি এমন এক সময় প্রস্থান করেছেন যখন বাংলাদেশ সহ সারা দুনিয়ায় সাম্রাজ্যবাদী শক্তি দুনিয়াকে নতুন ভাবে ভাগ বাটোয়ারা করার জন্য দেশে দেশে তাদের আধিপত্য তাদের পক্ষে বিস্তার ঘটাচ্ছে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদী ভারতের যে আগ্রাসন মার্কিন সাম্রাজ্যবাদীর যে আনাগোনা এই বয়সে দাঁড়িয়েও তিনি এ বিষয়ে সতর্ক উচ্চারণ করেছেন, প্রতিবাদ করেছেন এবং ওই নিজেদের জনগণদেরকে সংগঠিত করার তিনি তার চেষ্টা চালিয়েছেন। তিনি লিখেছিলেন যে আমি ভাষা আন্দোলনের কোন কর্মী ছিলাম না, সংগঠক ছিলাম না, কিন্তু আমি প্রতিটা সংগ্রামে যেতাম, আমি পর্যবেক্ষণ করতাম এবং এর ফলে আমি দেখতে পেয়েছি যে এই আন্দোলনের মূল নায়ক হচ্ছে পূর্ব বাংলার জনগণ। তিনি তার 3 খণ্ডে যে পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও পূর্ব বাংলার রাজনীতি তার যে সেই 3 খণ্ডের গবেষণা গ্রন্থ, যে গ্রন্থের উপরে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস, ভাষা আন্দোলনের স্থপতি পদ্ধতি হল এমন ভাবে মার্ক্সবাদী চিন্তার উপরে দাঁড়িয়ে এই ইতিহাসকে নির্মূলভাবে তৈরি করেছেন যে বাংলাদেশের শাসক শ্রেণী সেই ইতিহাসকে তারা বলার চেষ্টা করতে, আড়াল করতে, আক্রমণ করতে, খর্ব করতে সক্ষম হয়নি। ব্যক্তির ছাত্রীরা বলবার চেষ্টা করছে ভাষা আন্দোলনে শেখ মুজিবুর রহমানের ভূমিকাকে উজ্জ্বল করার জন্য, বাস্তবে তার সে ভূমিকা ছিল না। সুতরাং এইভাবে নির্মমভাবে ইতিহাসকে তিনি পর্যালোচনা করেছেন এবং নতুন ভাবে ইতিহাস নির্মাণের যে পথ দেখিয়েছেন তা বাংলাদেশের ঐতিহাসিকরা, ইতিহাসের ছাত্ররা মনে রাখবে। আমরা যারা রাজনৈতিক আন্দোলনে কর্মী, আমাদের সমাজের চিন্তার ক্ষেত্রে একটা বড় ধারণা রয়েছে সাহিত্য ইতিহাস এটা খুব গুরুত্বপূর্ণ নয়। যেগুলো টেকনিক্যাল সাবজেক্ট গুলো চলে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়গুলোকে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ করা হয়, কিন্তু ভাষা, সাহিত্য, ইতিহাস, দর্শন এই মানবিক বিষয়গুলো সম্পর্কে এখানে তার উপেক্ষা। ৭২ সালে যে শাসক শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী, যে দুর্নীতিবাজ গুন্ডাগিরি শ্রেণী এই দেশে তৈরি হয়েছে তার হাতে পড়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজকে বেহাল হয়েছে। এদেশের শাসক শ্রেণী ৭২ সালে ক্ষমতায় দেশে বসে প্রথম যে কাজটি করেছেন পদ্ধতির উপর সঠিকভাবে বলেছিলেন যে তারা তাদের হাতে প্রথম শহীদ হয়েছে ইতিহাস। এই শাসক শ্রেণীর ইতিহাস বিকৃতির মধ্যে তিনি নিরন্তর লড়াই করেছেন এবং সেই সংগ্রামের যে হাতিয়ার সংগঠন সেটা গড়ে তোলার চেষ্টা করেছেন। প্রথাগত শিক্ষা কাঠামোর বাইরে গিয়ে তিনি জনগণের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন এবং ইতিহাস নির্মাণের নতুন পথ তিনি উন্নত করেছেন। আমাদের দেশে কমিউনিস্ট আন্দোলনের সুবিধাবাদী ধারা, বিরোধবাদী ধারার বিরুদ্ধে, সংশোধনবাদী ধারার বিরুদ্ধে, সেই কুষ্ঠের তত্ত্বের সংশোধনবাদী ধারার বিরুদ্ধে তিনি কমরেড যোসেফ স্টালিনের সেই বিপ্লবী ধারাকে, তার পতাকাকে তিনি উঠে তুলে ধরেছেন। মাও সেতুংয়ের নামে, যে 3 বিশ্বের তত্ত্বের নামে
70 দশকের শেষে আমাদের দেশ উপমহাদেশে বিভ্রান্তির জাল বিস্তার করেছিল তেশিয়াউদ্দিন চক্ররা, তার বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। আমরা 80 দশকের রাজনৈতিক আন্দোলনের কর্মী হিসেবে দেখেছি, যখন সোভিয়েত ইউনিয়নের বিপর্যয় হলো, পূর্ব ইউরোপ ভেঙে পড়ল, তৃণমূল বাংলাদেশে কমিউনিস্ট আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য তিনি কাজ করেছেন। সমাজতন্ত্র মানব জাতির ভবিষ্যৎ, তাকে তিনি সামনে তুলে ধরেছেন। পুঁজিবাদ নয়, পুঁজিবাদের সমাজ এবং ব্যবস্থাকে উনি উন্মোচন করে দেখিয়েছেন। পুঁজিবাদী ব্যবস্থা সর্বহারা শ্রেণীর মুক্তির বিষয় নয়, তিনি আরো উন্মোচন করেছেন যে একটি দেশে সমাজতন্ত্রের বিপর্যয় মানে সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা কার্যক্রমে কোন পরাজয় নয়। সমাজতন্ত্র কোন শুধুমাত্র দেশীয় ব্যবস্থা নয়, এটা একটা বৈশ্বিক যে চিন্তা এবং কাঠামো এবং লড়াইয়ের ইতিহাস। বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থার মধ্যে, বিশ্ব পুঁজিবাদের মধ্যে আন্তর্জাতিক সরবরাহ শ্রেণী আজকে এই মুহূর্তে তার কেন্দ্র না থাকলেও দেশে দেশে সরবরাহ শ্রেণী নতুন ভাবে সংগঠিত হচ্ছে। আজকে তিনি দাঁড়িয়ে ইসরায়েল সাম্রাজ্যবাদের মধ্যে গাজার মাটিকে ছিন্ন ভিন্ন করেছে, সেখানকার শিশুদেরকে হত্যা করেছে, নারীদের উপর হত্যা করে চলছে। আমরা বাংলাদেশের সরবরাহ শ্রেণী এবং গণতান্ত্রিক মানুষকে বলতে চাই, এতে নিশ্চয় থাকা চলে না। আমাদের সকল শক্তি আজকে আমাদের জনপদে সাম্রাজ্যবাদের দালাল এবং তার শাসককে এবং তার রাষ্ট্রকে উচ্ছেদ করার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে আমাদেরকে নতুন ভাবে সংগঠিত হতে হবে। জুলাই অভ্যুত্থানের পরে বলেছিলেন যে আরো অভ্যুত্থান আছে সামনে, একের পর এক অভ্যুত্থান হবে, যতদিন পর্যন্ত এই দেশের মানুষ তার মুক্তি অর্জন না করতে পারে। তিনি কৃষক মানুষের জন্য সর্বোচ্চ একটা বই লিখেছেন, নতুন পথে। আজকে আনন্দের বিষয়, বাংলাদেশের বড় কলকারখানা শ্রমিকদের মধ্যে কৃষক এলাকার প্রথম পাঠ্যচক্রের প্রস্তাব হচ্ছে মুক্তি কোন পথে। সুতরাং মুক্তির পথ জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের নবীন ছাত্র শ্রমিকরা জনগণ এই আন্দোলনের মধ্য দিয়ে একদম বিপ্লবের দ্বার প্রান্তে গিয়ে রাষ্ট্রকে তারা আঘাত করেছিলেন। কিভাবে তারা রাষ্ট্রকে আঘাত করেছিলেন তা পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর দিকে তাকালি আপনারা বুঝতে পারবেন গত বছরের জুলাইয়ে কি অবস্থা দাঁড়িয়েছিল। একমাত্র সঠিক সুনির্দিষ্ট কর্মসূচির অভাবে, একমাত্র সংগঠিত সরবরাহ শ্রেণীর নেতৃত্বে, সংগঠন দলের অভাবে আজকে সেই জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে দেশে একটা বিপ্লবী সরকারের বদলে এখানে এমন একটি সরকার কায়েম হয়েছে যা গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে থাকলেও আজকে তাকে নানা আপোষ, নানা সংস্কারের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং এই সুযোগে কথিত ফ্যাসিস্টরা দেশে এবং দিল্লিতে বসে নানা চক্রান্ত করছেন। উল্লেখ করেছেন এই অভ্যুত্থানের পর দেখতে পাচ্ছি আমরা দক্ষিণপন্থীদের উত্থান। সুতরাং তিনি এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। তিনি গত বছরই বলেছিলেন ডিসেম্বরের মধ্যে এখানে নির্বাচন হওয়া দরকার। দ্রুত নির্বাচনের মধ্যে দিয়ে এখানে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে জনপ্রতিনিধি নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত সরকার হওয়ার মধ্যে দিয়ে পরিস্থিতি উপরে একটা স্থিতিশীলতা আসতে পারে এবং চক্রান্তকারীদের চক্রান্তকে পরাজিত করা সম্ভব হতে পারে। অনেক দেরিতে হলেও এই সরকার এবং তাদের সাথে যারা রয়েছে তারা পরিস্থিতির চাপে আজকে তারাও এটা উপলব্ধি করতে পেরেছেন। এবং আপনারা জানেন যে আগামী বছর এদেশে একটা জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে একটা নির্বাচন সেখানে হতে যাচ্ছে, জনপ্রতিনিধি নির্বাচন হয়ে সরকার হতে যাচ্ছে, নির্বাচিত সরকার। কিন্তু তাকে সামনে রেখে ইতিমধ্যে দেশে এবং দেশের বাইরে দিল্লিতে এবং কলকাতা বসে এই বাংলাদেশের মধ্যে যে চক্রান্ত চলছে, আজকে কংগ্রেস বদ্ধের এই প্রস্থানের দাঁড়িয়ে আমরা বলতে চাই ভারতীয় সাম্রাজ্যবাদের এই হাত আমরা ভেঙে দেব। বাংলাদেশের জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে এই দেশের জনগণ রক্ষা করবে। বন্ধুগণ, আজকে যারা কংগ্রেস পদ্ধতির উপরকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সংগঠন ব্যক্তির পক্ষ থেকে, আমরা জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং জাতীয় কমিশনের পক্ষ থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের শোষিত, নির্যাতিত, অপমানিত, বঞ্চিত জনগণের একজন কর্মী, সংগঠক, নেতা কংগ্রেস পদ্ধতির উপর তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তার মতাদর্শিক কাজ
তার যে চিন্তাধারা, তার যে বিশ্লেষণী ক্ষমতা, তার যে ইতিহাস দর্শন, সবকিছুই আমাদের সামনে রয়েছে। নিশ্চয়ই বাংলাদেশের আগামী দিনের সমাজ পরিবর্তনের সঙ্গে সংগ্রামের সাথে আমরা তার এই চিন্তা এবং দর্শনকে বিবেচনা এবং পুনর্বিবেচনার মধ্যে দিয়ে গ্রহণ এবং বর্জনের মধ্যে দিয়ে আমরা এই বিপ্লবী প্রক্রিয়াকে এগিয়ে নিতে যেতে চাই। এবং আপনাদের যে সহযোগী, আপনাদের যে যোদ্ধা প্রদর্শন আপনারা করেছেন, সেই জন্য আবারও আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মেহনতি মানুষের জয় হোক, দুনিয়ার মধ্যে দেখো সমাজতন্ত্র মানব জাতি ভবিষ্যৎ। ইনকলাব, ইনকলাব, কমরেড পদ্ধতি হিউমার, লাও 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 সালাম। আমরা এই অনুষ্ঠানের পরে এখান থেকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সেখানে ওনাকে নিয়ে যাবেন। ওনাদের পরিবারের সদস্যদের উদ্যোগে তারা সেখানে তার পরবর্তীতে গুরুস্থানে ওনার আব্বা প্রখ্যাত রাজনীতিবিদ আবু হাসিম সাহেব, ওনার মা এবং ওনার হুজুর তাদের সেখানে খবর রয়েছে, সেখানে ওনাকে দাফন করা হবে। তো এই হচ্ছে আমাদের আজকে এই পর্যায়ে। আগামীতে আমরা জাতীয়ভাবে বিভিন্ন সংগঠন যারা আপনার এসছেন, ব্যক্তি এসছেন, তাদের সমন্বয়ে আমরা কংগ্রেস বা যুদ্ধ দলের লোকসভা অনুষ্ঠান আমরা করবো জাতীয়ভাবে। তো আজকে এই পর্যায়ে এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।